যুগ ফিরে আসবে। আরে ওই যুগ তো চলে গিয়েছে। এখন ওসব অবাস্তব চিন্তা করলে তো হবে না। কিন্তু আমেরিকানরা এখানে এনকেশ করছে কি আপা, যে রেজা পাহলভিকে আশ্বাস দিয়েছে যে তোমার সাথে আমরা কথাবার্তা বলবো, তুমি পাহাড়ে বসো। শর্ত একটাই, তোমার যত আণবিক শক্তিশালী যত কিছু আছে, আণবিক রিলেটেড যেকোনো কিছু আছে যেটা সফটওয়্যারটা থেকে হেভি ওয়াটার করা যায়, হেভি ওয়াটার হলে কি একটা আণবিক বোম বানানো যায়, তারা পারলে সফট ওয়াটারও রাখবে না। তুমি কোনো প্রকার আণবিক কোনো কার্যক্রমই করতে পারবে না, তুমি আমাদেরকে গোলামি চুক্তি স্বাক্ষর করে দাও। রেজা পাহলভি বলে আমি রাজি হুজুর, আমি রাজি, আমাকে খালি গদিটাতে বসিয়ে দেন। এই ট্রাম্প আলোচনা করছে রেজা পাহলভির সাথে। হুইজ রেজা পাহলভি? রেজা পাহলভিকে কে চিনে ইরানে? তাকে কে পাত্তা দেয়? আসছে হুতিদের কথায়। হুতিদের দেখবেন প্রায় একজন বক্তৃতা দেয় লম্বা করে, ওনার নাম হচ্ছে ব্রিগেডিয়ার জেনারেল সাইয়ারি। খুব নলেজেবল পার্সন এবং খুব প্র্যাগমেটিক ফেলো। উনি যেটা বলেছেন গত কয়েকদিন আগে যে আমরা কিন্তু কোনো নাম নিশানা রাখবো না আমেরিকার আশেপাশে কোনো কিছু, কোনো বেসের এখানে। কিন্তু হুতিরা কিন্তু তখনও জড়ায়নি। কালকে একটা শিপিং বোট থেকে একটা মিসাইল যাওয়ার সময় রেকর্ডিং করা হয় এবং ভাইরাল হয়ে যায়। এই মিসাইলটা যে কিন্তু নেতানিয়াহুর যে টার্গেট ছিল, যে জায়গাটা ওনার বাড়ির আশেপাশে বলছে যেখানে উনি হাইড করে আছে মনে হচ্ছে, ওখানে কিন্তু যে এটা পড়ে এটা বিশাল বিস্ফোরণের সৃষ্টি করেছে। ১ নম্বর। ২ নম্বর হচ্ছে বারবার বলে আসছে আপা, ফুটস অন দ্য গ্রাউন্ড, ফুটস অন দ্য গ্রাউন্ড, ফুটস অন দ্য গ্রাউন্ড। আপনাকে তো মাটিতে নামতে হবে, নইলে আপনি দেশ জয় করবেন কি করে? আমেরিকা ২০ টা বছর আফগানিস্তানে ছিল। ওদের কি ফুটস অন দ্য গ্রাউন্ড ছিল না সেখানে? ২০ বছরে কি আমেরিকানরা ছিল না আফগানিস্তানে? পেরেছে জিততে? পারেনি। বের হয়ে যেতে হয়েছে। আর এখানে যে জিনিসটা হচ্ছে, আমি দেখতে পাচ্ছি যে এই যে বুবিয়ান আইল্যান্ড কুয়েত থেকে শোনা যাচ্ছে যে তারা খার্গ আইল্যান্ডের দিকে আমেরিকানরা একটা অ্যাটেম্প্ট করেছিল। এখন আপনার ইরানিরা ক্লেম করছে যে প্রায় ১০০ থেকে ৩০০ লোক ওরা মেরে ফেলেছে সোলজার। কতটুকু সত্য মিথ্যা এটা আমরা ততক্ষণ পর্যন্ত জানবো না যতক্ষণ পর্যন্ত আসলে বডি ব্যাগ কাউন্ট হয় এবং সত্যটা প্রকাশিত হয়। যুদ্ধের একটা অন্যতম হচ্ছে আপনার প্রোপাগান্ডা। এটা চলবেই। এটা বন্ধ করতে পারবেন না। কিন্তু এই যে পাঠান ভাইয়ের সাথে আমি একমত। আসলে এটা জুজুর ভয়। ফুটস ইন দ্য গ্রাউন্ড কুসমিন কালেও হবে না। যদি এটা হয় that will be suicide, একটা লোকও জীবিত আসবে না। আপনি মনে রাখতে হবে আজকে যেই সৈন্য আমেরিকার ওখানে নামছে, সেই সৈন্য কিন্তু ডোনাল্ড ট্রাম্পের সন্তান নয়। কোন এলিটের সন্তান নয়। সে সাধারণ লোকের সন্তান, সাধারণ লোকের মেয়ে, সাধারণ লোকের ছেলে। তারা কেন প্রাণ দিবে এদের জন্য? ওদের টাকা পয়সার জন্য আমরা কেন সাধারণ লোক কেন মারা যাবে? এটা কি ধরনের কথাবার্তা? এটা কি স্লেভ, গোলামি? জি, আমেরিকানটা বেসিক্যালি একটা মডার্ন ডে স্লেভারি তে চলছে। আমেরিকার পুরা আমেরিকা রান করে। আমি বারবার বলেছি, দর্শকদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করব, জাস্ট যে রথচাইল্ড, ROTHSCHILD, এটা দিয়ে রথচাইল্ড ফ্যামিলি দিয়ে সার্চ দেন গুগলে, আপনারা সব পাবেন। এরা কিন্তু কখনো জেফ বেজোস, এলন মাস্কের মতো পিকচারে আসে না, বাট দে রান দ্য হোল ওয়ার্ল্ড। তারা সবকিছু কন্ট্রোল করে। আর আপনার আরেকটা জিনিস হচ্ছে, পাঠান ভাই বলল যে ইয়ের কথাটা না, ওই আপনার ওকে, কামিং ব্যাক টু দ্য পয়েন্ট। বাব আল মান্দাবের কথাটা শুনেছেন পাঠান ভাই? আপনি তো বাব আল মান্দাব, যেটা বাব আল মান্দাব আর হচ্ছে হরমুজ স্ট্রেট। এখন হরমুজটা হচ্ছে আপনার, যদি হরমুজটা দেখাই, মান্দাব কি বন্ধ করে দিবে মানে? না না, বাব আল মান্দাবটা আমি ইজিলি একটু বুঝাই বলি। একটু দেখতে পাচ্ছেন কিন্তু এখানে এই বাব আল মান্দাব, সরি দিয়ে গেল, সরি, এই যে এটা দেখতে পাচ্ছেন না, এটা হচ্ছে জিবুতি। এই জায়গাটা জিবুতি। এটা কিন্তু হর্ন অফ আফ্রিকা। এই হর্ন অফ আফ্রিকা মানে আফ্রিকার সিং, যেটা মানে জিবুতি, সোমালিয়া, এই জায়গাতে কিন্তু ইয়েমেনের একদম দক্ষিণ পশ্চিমে হচ্ছে বাব আল মান্দাব। বাব আল মান্দাবের আরবি শব্দটা শুনবেন। বাব আল মান্দাবের আরবি শব্দ হচ্ছে গেট অফ টিয়ার্স। গেট অফ টিয়ার্স মানে চোখের কান্না। ওই আর হরমুজ প্রণালীর ওদিক দিয়ে আসতে হলে, হরমুজ প্রণালীর পিছিয়ে আছে আপনার আবুধাবি, আপনার ওদিকে হচ্ছে আরব আমিরাতের ওখান দিয়ে কিন্তু মেইন ল্যান্ড থাকতে হবে। মেইন ল্যান্ড না থাকলে তো ওরা ঢুকতে পারবে না। মিঠু ভাই, আমি এখানে ৮ বছর ছিলাম এখানে, আপনার এই পয়েন্টে ৮ বছর। এই জিবুতি তো আপনারই জায়গা ভাই, আপনি জানেন এটা কি কঠিন টেরেন। এখানে থাকা, এখানে মানুষ বসবাস করা আপা খুবই কষ্টকর। ইতিমধ্যে পানি নাই, কিছু নাই, কেমনে যে বানানো হয়েছিল আল্লাহ মালুম। এখানে মানুষ তো দূরে থাক, পশু বসবাস করতে পারে না। খুব কষ্টকর জায়গা এটা। সুতরাং এখন ওরা কিন্তু এখন বাব আল মান্দাব বন্ধ করে দিচ্ছে হুতিরা। ওরা বলেছে আমরা এদিকে বন্ধ করে দিব, এবং ওটা কিন্তু খুব রিস্কি টেরেন, ওখান দিয়ে ঢুকা যায় না। ওখান দিয়ে হার্ডলি বোধহয় 10% অয়েল যেতে পারে, আসতে পারে, বাট তাও রিস্ক ফ্যাক্টর ইজ খুবই হাই।
বাট হুতিদের আক্রমণ কি এতটাই কঠিন যে হুতিদের খুব আলোচনায় এখন হিজবুল্লাহ পাশাপাশি হুতি আপা এটা তো প্রক্সি ওয়ারে চলে গিয়েছে। প্রক্সি ওয়ার থেকে ফ্রন্টাল ওয়ারে কবে আসবে সেটা আমরা জানি না। ফুল রাশিয়া এবং চায়না ইনভলভ হয়ে গিয়েছে এবং এই রিসেন্টলি আপনার ইরান হুমকি দিয়েছে যে যতগুলা ইউনিভার্সিটি আছে, যেমন আপনার দুবাইতে আমেরিকান ইউনিভার্সিটি আছে দুবাইতে, এবং মিডল ইস্টে যত ইউনিভার্সিটি আছে সবগুলোর উপর তারা হামলা করবে প্রয়োজনে। কারণ তাদের শিক্ষা প্রতিষ্ঠানের উপর আমেরিকা হামলা করে বাচ্চা মেরেছে, সুতরাং এটার প্রতিশোধ তারা নিবে। আমি নিজেও একটু আতঙ্কিত, কারণ আমার আপন আবাসিক এলাকায়ও হামলা করেছে, আবাসিক এলাকায়ও হামলা করেছিলেন। আবাসিক এখন আর কোনো কিছু ছাড়বে না তো, কারণ এখন ওরা দেখছে 5 স্টার হোটেলের ভিতরে ঢুকে বসে আছে, বুর্জ আল খলিফার ভিতরে ঢুকে বসে আছে আমেরিকান সোলজাররা, আমেরিকান বড় বড় ইন্টেলিজেন্স অফিসাররা। তারা কি ছাড়বে বলেন? ইসরায়েল এখন 3টা ফ্রন্টে যুদ্ধ করতে হচ্ছে। একটা হলো নর্থে লেবানন, সাউথে ইয়েমেন এবং পূর্বে ইরান। কারেক্ট। আর আমি আপনাকে একটা কথা বলি, এগুলা কিন্তু পতনের ঘন ঘন্টা। কেন পতনের ঘন ঘন্টা বলি? হিটলার কিন্তু, আমি একটু ওয়ার্ল্ড ওয়ার ফরাদ ভাইয়ের মতো বারবার পিছনে যাব না, খালি এটাতে একটু 1 মিনিটের জন্য পিছনে যাব। সেটা হচ্ছে হিটলারকে যখন তার সবচেয়ে সেরা জেনারেল ফিল্ড মার্শাল বলেছিল রোমেল, যে আপনি শুধুমাত্র ইউরোপ অ্যাটাক করেন, ইউকে, আপনি লন্ডন ফল করলে আপনি পুরাই ব্রিটিশ সাম্রাজ্যের মালিক হবেন। হিটলার কিন্তু এটা শুনে নাই। না শুনে উনি একবার ইউরোপের দিকে যায়, লন্ডনের দিকে যায়, একবার যায় রাশিয়া আক্রমণ করে বসলো, তারপরে আবার মুসলিনিকে বাঁচাতে যে উনি চলে গেল ওই গ্রিসের দিকে। কাজের কাজ কিছুই হলো না, আলটিমেটলি সময় পার হয়ে গেল, উনি যুদ্ধে বিপুলভাবে পরাজিত বরণ করলেন। কারণ টাইম ইজ মানি ওভার হিয়ার, এখানে কিন্তু সময়টা অত্যন্ত মুখ্য ব্যাপার। এখন যে জিনিসটা হচ্ছে আমেরিকা এতগুলা ফ্রন্ট তো খুলতে পারবে না, অসম্ভব। আরবরা এখানে, আপনি কি মনে করেন আজকে যে আরব যদি কোরআন মজিদ ছুঁয়ে তোবা করে তারপরে তারা ওই রাস্তায় ফিরে আসবে? কোনোদিন না, তারা মুহূর্তের ভিতরে ভুলে যাবে। কথায় কথায় আরবরা বলবে উকসুম বিল্লাহ, আল্লাহর কসম, আল্লাহর কসম। 2 মিনিটে তারা মুহূর্তের ভিতরে কথা ঘুরিয়ে ফেলে। ইরানিরা কিন্তু ওরকম না। আমি যতটুকু ইরানিদের সাথে তাদের সাথে এদের হচ্ছে না, এরা তো হবে না তো, একটা কালচারাল। আর ইরানিরা হচ্ছে আপনার একটা, কি বলবো আপনার, এটা রুরাল নেশন। তারা কত বড় পার্সিয়ান এম্পায়ার ছিল ওদের। আপনার আফগানিস্তান থেকে শুরু করে আপনার ইউরোপের দ্বার পর্যন্ত ওদের এম্পায়ার ছিল 1-2 দিনের না তো। আজকের থেকে তো বোধহয় 5000 বছরের উপরে সভ্যতা। এটা আপনি কিভাবে বিট করবেন? আর তারা মরে যাবে, সারেন্ডার করবে না। আমি জানি না এই যুদ্ধটা আর কয়দিন লাস্টিং করবে, কিন্তু পাঠান ভাইয়ের সাথে আমি হয়তোবা একমত পোষণ করতে পারছি না। এই যুদ্ধ মনে হয় বন্ধ হবে না, আরো সপ্তাহ পর সপ্তাহ, সপ্তাহ পর সপ্তাহ, খালি সিনারিও চেঞ্জ হবে, কিন্তু এটা আরো খারাপের দিকে যাবে। কারণ আস্তে আস্তে পরাশক্তিগুলো জড়িত হয় কিনা সেটা আমার দেখার বিষয়বস্তু। কারণ অলরেডি চায়না এবং রাশিয়া যুক্ত হয়ে গিয়েছে, এবং রাশিয়া নাকি পিন পয়েন্ট করে দেখিয়ে দিচ্ছে কোথায় কি কি আছে। ওইসব টেকনোলজি অলরেডি দিয়ে দিয়েছে, এটা পাঠান ভাই বিশদ বলতে পারবে। তার উপরে আরেকটা কথা বলি, আমি শর্টকাটই বলবো এটা। পাঠান ভাই, আপনার কাছে মনে আছে যে, এটা আপনার খুব রিলেটেড জিনিস, দর্শকদের জন্য জানার দরকার আছে, 1997-এ যখন কসোভো, ওই যে বসনিয়া অত্যাচার হচ্ছিল, মানে অনেক মুসলিম মেরে ফেলছিল, তখন 2টা প্লেন, এটা তো একটা মুভিও আছে, বিয়ন্ড এনিমি লাইন্স, মুভিটার আমি নাম বলছি, 1997-এর বিয়ন্ড এনিমি লাইন্স, 2001 সালের মুভি। বিয়ন্ড এনিমি লাইন্স এর মুভিটা দেখলে ওখানে 90% কিন্তু ট্রু ঘটনা, সত্য ঘটনা দেখানো হয়েছে। ওখানে হয়তো কি, সেখানে দেখা যায় 2টা প্লেনের ভিতরে একটা প্লেন পালিয়ে যেতে সক্ষম হয়, আরেকটা প্লেন কিন্তু সোভিয়েত যুগের মিসাইল হিট করে পড়ে যায়। সেখানে একটা পাইলটকে কিন্তু এরা সার্বিয়ানরা গুলি করে মাথায় মেরে ফেলে, আরেকজন পাইলট দূরে দূরে পালিয়ে থাকে। সে আলটিমেটলি তাকে কিন্তু আমেরিকানরা উদ্ধার করে। উদ্ধার করার পরে ওই প্লেনে কিন্তু ফক্স চ্যানেলের একটা মানে ক্যামেরা ফিট করা ছিল। ওই ক্যামেরার দ্বারা যত অত্যাচার হয়েছে, যত জায়গায় মারামারি হয়েছে, সব কিন্তু রেকর্ড করা হয়, এবং আলটিমেটলি এগুলো সব জায়গায় আসে। প্লেনটা তো ধ্বংস হলো, এরপরে কি হয়েছে জানেন, শুনবেন আপা? কিছুদিন পরে কিছু চাইনিজ ব্যবসায়ী ওখানে উপস্থিত হয়েছে। তারা বললে যে আমরা হচ্ছে অ্যান্টিক কালেক্টর, আমাদেরকে কিছু কিছু তোমাদের এখানে যেসব ভাঙাচোরা জিনিসপত্র আছে আমরা বলে কিনতে চাই। তো ওরা বলছে এগুলো নষ্ট জিনিস দিয়ে কি করবে? না, এগুলো আমরা রাখতে চাই, এগুলো আমাদের ভাঙার জিনিস কি করবে? এগুলার ভিতরে যে আপনার এটার উপরে যে কোটিং, এই কোটিং এর উপরে যে আপনার সেই রাডার ডিফ্লেক্ট করে, যে রাডারের ইয়েটা যে ফিরে আসবে না, ধরা খাবে না, এবং এটা স্টেলথ হবে, এটা তো তারা কেউ জানতো না। চাইনিজরা আরামসে ওইটা নিয়ে 10 বছর গবেষণা করে তারা তাদের J-20 ওদের স্টেলথ ফাইটার প্লেন বানিয়ে ফেলেছে।
হুম। চিন্তা করেন কোথায় চলে গেছে, মানে চিন্তা ভাবনা চাইনিজদের আমরা তো কল্পনাই করতে পারি না। চাইনিজরা এখন আরো অ্যাক্টিভ।